তো সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম এবং নমস্কার এগেইন। তো ক্লাস রেকর্ডটা অন করে নিলাম। সো মন দিয়ে পড়েন, আশা করি ভালোই লাগবে। ঠিক আছে, ওকে। তো প্রথম প্রশ্ন, মানে প্রথম বাক্য আজকে হয়তো বা খুব কম, মানে আপনি খেয়াল করে দেখেন কয়টা বাক্য আছে পুরো ইয়েতে। একটা বাক্য, তারপরে হচ্ছে দুইটা বাক্য, তারপরে হচ্ছে তিনটা বাক্য, চারটা বাক্য, পাঁচটা বাক্য, অর্থাৎ মোট পাঁচটা বাক্যের মধ্যে পুরো টপিক শেষ। খেয়াল করে দেখছেন? তো ব্যাপারটা কিন্তু খুব ইন্টারেস্টিং। একদম অল্প কয়েকটা সেন্টেন্সের মধ্যে পুরো ইটা শেষ করে দেওয়া যাবে, টপিকটাই শেষ করে দেওয়া যাবে। ঠিক আছে, তো আসেন আমরা এক এক করে সলভ করি। হ্যাঁ, তো বলেন এটার প্রথম বাক্যটা বলছে সব ধরনের পেমেন্ট সিস্টেম কার্যক্রম পরিচালনা ও নিয়ন্ত্রণে পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস আইন 2021-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আচ্ছা, যেহেতু আমাদের এই অনুবাদটা ছোট, ঠিক আছে, তাই আমরা একটু আস্তে ধীরে অনুবাদ করি, যেহেতু তোমাদের কোনো তাড়া নেই। ঠিক আছে, তো দেখেন একটা জিনিস বলি ভাই, আমরা এটাকে আমরা কিন্তু বারবার একটা কথা বলি যে অনুবাদ করার সময় প্রথমে ছোট্ট করে নেবেন। যেমন এই পুরো কথাটার, ঠিক আছে, অনুবাদটা কি হবে এটাকে নির্ধারণ করতে গেলে মানে ছোট্ট বাক্যে কনভার্ট করে নিতে পারি। কিরকম বলতে পারি আমরা আমরা বলতে পারি যে আমরা বলতে পারি, একটু দাঁড়া ইংলিশে কনভার্ট করে নেই। আমি বলতে পারি যে বাংলায় কনভার্ট করে নিচ্ছি যে এটি এটি অনুমোদন দিয়েছে এটিকে এটি করতে। এখন আপনি কইতে পারেন যে কিরে ভাই এগুলা কি দিছে, এটিকে কোন অনুমোদন দিয়েছে এটি করতে, এগুলো আবার কি ধরনের কথা লিখতেছে, তাই না? কিন্তু এটা কিন্তু একটা মজার বিষয়, খেয়াল করে দেখেন। কারণ এই কথার মধ্যে সব কিছু লুকে আছে। যেমন দেখেন আমি এই কাজটা বারবার করি, আবার অনুবাদে আমি কাজটা বারবার করি। যেমন প্রথমে সাবজেক্ট এটি, এই এটি কোনটা? এটা হচ্ছে এই প্রথম এটি বোঝাচ্ছে হচ্ছে কাকে? আপনার মন্ত্রিসভা। অনুমোদন কে দিছে? মন্ত্রিসভা দিছে। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো? এটি মানে হলো দ্য ক্যাবিনেট সিস্টেম। দেখেন এটাও কিন্তু একটা অনুবাদ করার একটা মজার টেকনিক বলতে পারেন। দ্য ক্যাবিনেট সিস্টেম, ঠিক আছে, ওকে, বা শুধু ক্যাবিনেট বললেও হয়, কোনো সমস্যা নাই। দ্য ক্যাবিনেট অনুমোদন দিয়েছে ইংলিশ কি বলেন তো কেউ একটু? পারমিট বাই অ্যাপ্রুভ। এই যে সবাই বলবেন পারমিট, সবাই বলবেন অ্যাপ্রুভ, এগুলাই বলবেন, কিন্তু এই ধরনের বিষয়গুলোতে সবচেয়ে সুন্দর ইংলিশ হলো র্যাটিফাইড। র্যাটিফাইড মানে কি? অনুমোদন দেওয়া। ইয়েস, এই র্যাটিফাইড ওয়ার্ডটা আপনি যদি আনতে পারেন, আপনি এখানে বস। দ্য ক্যাবিনেট হ্যাজ র্যাটিফাইড। কি র্যাটিফাই করছে? এটিকে র্যাটিফাই করেছে। এই এটিটা কোনটা? এই এটিটা হচ্ছে ওই পুরা জিনিসের খসড়াটা, অর্থাৎ দ্য ক্যাবিনেট হ্যাজ র্যাটিফাইড দ্য ফাইনাল draft copy the final draft copy of of payment, এই যে অডিও অন করা কাজ জানি, সেটেলমেন্ট সিস্টেমস অ্যাক্ট। দয়া করে ল বলবেন না এগুলোতে, ঠিক আছে? এই যে দ্য ক্যাবিনেট হ্যাজ র্যাটিফাইড দ্য ফাইনাল ড্রাফট কপি অফ পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস অ্যাক্ট 2021। আচ্ছা, আম, কোথায় দিছে এই মানে র্যাটিফাইডটা করছে কোথায় বলেন তো, বুদ্ধি করে একটু শুনি। হ্যাঁ, হ্যাঁ, মন্ত্রিসভা হচ্ছে কোথায় দাদা, নাই। সব ধরনের পেমেন্ট সিস্টেম কার্যক্রম পরিচালনায়। হ্যাঁ, আমি একটু ভুল বলছি, আমি কোথায় বলে ফেলছি, কোথায় হবে না,
প্রশ্নটা হওয়ার দরকার ছিল যে কেন দিছে, বলেন তো কেন দিছে অনুমোদনটা এটা করতে, এটা করতে, এটি করতে, তাই না? এই যে তে তে তে, এই যে নর্মালি বললে টু, টু করতে, এই টু কি করতে, আপনার পরিচালনা এবং পরিচালনা নিয়ন্ত্রণ করতে। নিয়ন্ত্রণ। এই যে টু কন্ডাক্ট অ্যান্ড কন্ট্রোল। আমরা একটা বদ অভ্যাস, আমি চেষ্টা করি কি সেম অ্যালফাবেটের ওয়ার্ড ইউজ করতে, কন্ডাক্ট অ্যান্ড কন্ট্রোল। আবার আপনি এটাও বলতে পারেন যে ম্যানেজ, টু ম্যানেজ অ্যান্ড রেগুলেট, বা টু কন্ডাক্ট অ্যান্ড রেগুলেট, তবে কন্ট্রোল ওয়ার্ডের চাইতে রেগুলেট ওয়ার্ডটা আমার কাছে সুন্দর লাগে বেশি, টু রেগুলেট। তো দ্য ক্যাবিনেট হ্যাজ র্যাটিফাইড, কি র্যাটিফাই করছে, ক্যাবিনেট র্যাটিফাই করছে হচ্ছে আপনার ফাইনাল ড্রাফট কপি অফ পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট অ্যাক্ট 2021 টু কন্ডাক্ট দ্য, টু কন্ডাক্ট অ্যান্ড রেগুলেট, অর্থাৎ পরিচালনা করতে এবং নিয়ন্ত্রণ করতে কোনটা, সকল ধরনের বা সব ধরনের পেমেন্ট, পেমেন্ট সিস্টেমস কার্যক্রম, ঠিক আছে? তো টু কন্ডাক্ট অ্যান্ড রেগুলেট all types of payment system activities। হয়ে গেল আমাদের ট্রান্সলেশনটা, বলেন তো ভাই হয়ে গেল কিনা? হ্যালো হ্যালো হ্যালো। জি দাদা। ওকে, এখন মজার বিষয় হচ্ছে এই জায়গাটাতে এসেও আপনি অনেক ভাব আনতে পারেন। কীরকম ভাব আনতে পারেন? এই যে দেখেন, মানে আমার একটা বদ অভ্যাস হলো আমি ফ্রেজ এবং ক্লজের মার প্যাচটা ইউজ করতে খুব পছন্দ করি। আমি লিখব এখানে একটা এম ড্যাশ দিব, ভাব আনতে হবে না, টু কন্ডাক্ট অল অ্যান্ড রেগুলেট অল টাইপস অফ পেমেন্ট সিস্টেম অ্যাক্টিভিটিস। এই কথাটাও আমার কাছে খুব অড লাগতেছে, ঠিক আছে? আমি লিখবো টু কন্ডাক্ট অ্যান্ড রেগুলেট, লিখে লিখবো অ্যাক্টিভিটিস। এবার লিখবো হুইচ আর, হুইচ আর, একটু দাঁড়ান ভাই, হুইচ আর, আমি লিখবো অ্যাসোসিয়েটেড উইথ, ঠিক আছে, পেমেন্ট সিস্টেমস অ্যাক্টিভিটিস, ঠিক আছে? এই যে এবার রিডাকশন করলে কি হবে, হুইচ কাটবো আর কাটবো, দেখেন এই ট্রান্সলেশনটা আরও সুন্দর লাগে। তবে এখানে দুই জায়গাতে অ্যাক্টিভিটিস আসাতে আমি প্রথম অ্যাক্টিভিটিসটাকে চেঞ্জ করে এটাকে করে দেবো কি অ্যাকশন। আমি বলছি না যে এটা করতে হবে, এটা করলে সুন্দর লাগবে, এর বাইরে কিছুই না। এখন অনুবাদটা দেখেন একটু অন্যরকম লাগতেছে, দ্য ক্যাবিনেট হ্যাজ রাটিফাইড দ্য ফাইনাল ড্রাফট কপি অফ পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম অ্যাক্টস টু কন্ডাক্ট অ্যান্ড রেগুলেট অ্যাকশনস অ্যাসোসিয়েটেড উইথ পেমেন্ট সিস্টেম অ্যাক্টিভিটিস। কেমন হয়েছে অনুবাদটা, বলেন চলবে কিনা? অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। এবার দেখেন তাহলে ওই দেখছেন পুরো বাক্যটাকে এটি এটি দিয়ে অনুবাদ করলে কি সুন্দর হয়। আপনারা বলতে পারেন এটাকে এটি থিওরি। কি থিওরি বললাম বলুন তো? এটি থিওরি। এটি থিওরি, ঠিক আছে, এটি থিওরি। এবার দেখেন, তো আমরা সেকেন্ড সেন্টেন্সে যাই। বলছে এ আইন অনুযায়ী পেমেন্ট সিস্টেম তথা পরিশোধ ব্যবস্থা পরিচালনাকারী, পরিশোধ ব্যবস্থায় অংশগ্রহণকারী, পরিশোধ সেবাদানকারী কার্যক্রম পরিচালনার অনুমতি প্রদান, তদারকি ও নিয়ন্ত্রণ থাকবে কেন্দ্রীয় ব্যাংকের হাতে। আচ্ছা, তো এই কথাটার আম, আম, একটু যদি ঘুরাইয়া বলি, এ আইন অনুযায়ী, এই এ আইন অনুযায়ী এই জিনিসটাকে, আজকে আমার কণ্ঠটা কি একটু বেশি রাফ মনে হচ্ছে, ফাটাবাস ফাটাবাস মনে হতেছে? হ্যালো, না দাদা ঠিক আছে। না, আগের দুইটা ক্লাস নিছি হচ্ছে আপনাদের দাঁড়ায় দাঁড়ায় আমাদের ইয়েতে, এই জন্য তখন কণ্ঠটা অন্যরকম আসতেছিল। এখন হচ্ছে খাটে শুয়ে নিচ্ছি, তো এই কারণে একটু বুকে চাপ পড়ে, যে এই কারণে অন্যরকম একটা ইয়ে আছে কথার টোনে আমি দেখছি। তো
এখন একটা জিনিস বলি ভাই, এই যে এ আইন অনুযায়ী আপনারা সবাই জানেন যে অ্যাকর্ডিং টু দিস অ্যাক্ট, আপনারা এটাই বলবেন, আমি জানি, আমি রাখলাম। এরপরে আমরা একটু পরের পার্টটাকে অনুবাদ করি, দেখি পারি কি না। এই সব কিছুকে নিয়ন্ত্রণ করবে কে? আপনার কেন্দ্রীয় ব্যাংক নিয়ন্ত্রণ করবে। আচ্ছা, তো কেন্দ্রীয় ব্যাংক যদি আপনার নিয়ন্ত্রণ করে থাকে, তো আমরা কি বলতে পারি? অ্যাকর্ডিং টু দিস অ্যাক্ট, ঠিক আছে, আমরা কমা দিয়ে লিখব দ্য সেন্ট্রাল ব্যাংক, দ্য সেন্ট্রাল ব্যাংক কি হবে? উইল হ্যাভ, থাকবে, উইল হ্যাভ কি থাকবে? আপনার এই পেমেন্ট তথা পরিশোধ ব্যবস্থার পরিচালনা, তারপর হচ্ছে ব্লা 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 ব্লা, সব কিছুর ক্যাপাসিটি থাকবে, ঠিক আছে? তো আমরা কি লিখতে পারি? অ্যাকর্ডিং টু দিস অ্যাক্ট, সেন্ট্রাল ব্যাংক উইল হ্যাভ সেন্ট্রাল ব্যাংক উইল হ্যাভ, দাঁড়ান, দ্য সুপারভিশন ব্লা 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 দিলাম, কোনো সমস্যা নেই, মানে পরের পার্টটা আসবে। এখন একটা জিনিস শিখিয়ে দিই, এই যে অ্যাকর্ডিং টু দিস অ্যাক্ট বলছেন না, এই অ্যাকর্ডিং টু দিস অ্যাক্ট অনুসারে এই জিনিসটাকে আপনি আগে বসাইবেন না, এই কথাটা একটু ভাবস আনতে হবে। কি আনতে হবে বলেন তো? হ্যালো, এই যে ভাব, এই যে দেখেন ভাব আসবে এবার। অ্যাকর্ডিং টুটাকে আমি পরে নিয়ে গেলাম, আমি লিখলাম এবার কি? দ্য সেন্ট্রাল ব্যাংক অ্যাকর্ডিং টু দিস অ্যাক্ট, এই আইন অনুসারে, উইল হ্যাভ, উইল হ্যাভ উইল হ্যাভ দ্য সুপারভিশন ব্লা 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 ব্লা। আচ্ছা, এখনই ব্লা ব্লা থেকে আমি বসাই দিব। কি কি করতে পারবে? আপনার এই জিনিসটা পরিচালনা করবে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা বলতে পারি কি? উইল হ্যাভ দ্য সুপারভিশন পাওয়ার বা ক্যাপাসিটি, আপনি যেটা মন চায় সেটাই বলতে পারেন, ঠিক আছে? তো এখন আপনি এটাকে এইভাবে বলতে পারেন, আবার এইভাবে বলতে পারেন যে অ্যাকর্ডিং টু সেন্ট্রাল ব্যাংক, ঠিক আছে, অ্যাকর্ডিং টু দিস অ্যাক্ট কি হবে? উইল সুপারভাইজ, সুপারভাইজ করবে। কি সুপারভাইজ করবে? এই পুরো সিস্টেমটাকে, ঠিক আছে? উইল সুপারভাইজ দ্য হোল পেমেন্ট সিস্টেমস, পুরো সিস্টেমসটাকে নিয়ন্ত্রণ করবে, সুপারভাইজ করবে। এবার কি করবে? পরিশোধ ব্যবস্থায় অংশগ্রহণকারী এবং সেবাদানকারীর কার্যক্রম পরিচালনার অনুমতি প্রদান, তদারকি ও নিয়ন্ত্রণ করবে। আচ্ছা, তাহলে সুপারভাইজ করবে এই সিস্টেমটাকে, পাশাপাশি কি করবে? আর কি করবে বলেন তো বুদ্ধি করে? এই তিনটা ভার্বকে নিয়ে আসেন দেখি, পারেন কিনা? হুম, নিয়ে আসেন কেউ? পারতেছেন না? Sir, validate and monitor, validate and authorize, এরকম বলা যেতে পারে। পুরোটা বলেন দেখি, কি বলছেন শুনি, পুরোটা বলেন, পুরো বাক্যটা বলেন। হুম, Um, বলেন। Sir, validate and authorize the transaction agent and পুরোটা বলতে সেন্ট্রাল ব্যাংক শুরু করে বলতে বলছি। and the payer and the payee as well. আই এম আস্কিং ইউ এগেইন, একেবারে দ্য সেন্ট্রাল ব্যাংক থেকে শুরু করে পুরনো ওয়ার্ডটা আচ্ছা, sorry sir. বলেন। জি sir, the central bank according to this act
Ji, sir. The central bank, according to this act, will supervise the whole payment system and validate and authorize the transaction agents and the payers and the payee as well. হ্যাঁ, গুড। এখন দেখেন এই যে অনুবাদটা করছেন, এই অনুবাদটা রাইট, খুব সুন্দর। মজার বিষয় হচ্ছে এই অনুবাদটাকে আপনি চাইলে একটা মজার কনসেপ্ট ইউজ করে অনুবাদ করতে পারেন। সেটা কি? এই যে দেখেন হোয়াইল সেন্ট্রাল ব্যাংক অ্যাকর্ডিং টু দিস অ্যাক্ট উইল সুপারভাইজ দ্য হোল পেমেন্ট সিস্টেমস। হোয়াইল কি করার পাশাপাশি ওই যে দেখেন হোয়াইল controlling and monitoring while controlling and controlling sorry কন্ট্রোলিং অ্যান্ড মনিটরিং দিলে তো হবে না, এখানে আর একটা আছে, ঠিক আছে, অনুমতি প্রদান। আচ্ছা, Sir, authorize দেওয়া যায় কি? না একটু দাঁড়ান, এখানে যতদূর সম্ভব একটা কমা ছিল, কমাটা আমাদের হয়তো টাইপিংয়ে উঠে নাই আর কি, ঠিক আছে। আমার অনুমতি প্রদানের পর কমাটা হবে। হ্যাঁ, প্রদানের পর একটা কমা ছিল, যেই কারণে আমি ব্যাপারটা মিলাতে পারতেছি না, ঠিক আছে, একটা কমা দিয়ে দিই দাঁড়ান। হ্যাঁ, while controlling monitoring and এই তো দাঁড়ান, while controlling, ঠিক আছে, অনুমতি প্রদান, আচ্ছা, while authorizing, controlling and monitoring, the central bank according to this act will supervise the whole payment systems while authorizing, controlling and monitoring কাদেরকে করতেছে? আপনার পার্টি, ঠিক আছে, সরি, both participants, দুই পক্ষকেই কি করছেন? নিয়ন্ত্রণ করবেন, তদারকি করবেন, কন্ট্রোল করবেন, হ্যান্ড করবেন, ত্যান করবেন, ইনক্লুডিং যাদের হুইচ ইনক্লুড, এই পার্টিসিপেন্টদের মধ্যে কারা আছে? অ্যাডজেক্টিভ ক্লজ হুইচ ইনক্লুড, রিডাকশন করলে ইনক্লুডিং কারা কারা আছে বুঝতে পারছেন? ইনক্লুডিংটা কীভাবে আনতেছে বুঝতে পারছেন? হ্যালো, জি দাদা। ইনক্লুড, ঠিক আছে, হুইচ ইনক্লুড থেকে রিডাকশন করে কি হয়ে গেল? ইনক্লুডিং হয়ে গেল। ইনক্লুডিং কারা কারা? ইনক্লুডিং পার্টিসিপেন্টস, ইনক্লুডিং আপনার অংশগ্রহণকারী, এই আর একটা হচ্ছে পরিশোধ সেবাদানকারী, ঠিক আছে। এটা কারা কারা হবে? ইনক্লুডিং পরিশোধ সেবাদানকারী, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার। পেমেন্ট সার্ভিস প্রোভাইডার তো আসলে মানে খুব কমন হচ্ছে, ইনক্লুডিং সার্ভিস প্রোভাইডার, দাঁড়ান, সার্ভিস পেমেন্ট ম্যানেজমেন্ট অপারেটর and রিসিভার, শেষ হয়ে গেল, ঠিক আছে। তাহলে কি দাঁড়ালো অনুবাদটা আমাদের? এবার অনুবাদটা দাঁড়ালো ফাইনালি, সেন্ট্রাল ব্যাংক অ্যাকর্ডিং টু দিস অ্যাক্ট will supervise the whole payment system while authorizing, controlling and monitoring both participants including service provider and receivers। ঠিক আছে, বিষয়টা অনুবাদ ঠিক আছে এবার? হ্যালো দাদা, অ্যাকর্ডিং টু দিস অ্যাক্টের জায়গায় কি ফলোইং দ্য অ্যাক্ট দেওয়া যেত না? হতে পারে, কোনো সমস্যা নেই, বাট এখানে সাধারণত অ্যাকর্ডিং টুটাই ভালো লাগে বলতে আর কি, ঠিক আছে। হ্যালো, ঠিক আছে। জি দাদা। ঠিক আছে। ওকে, আচ্ছা, এরপরের সেন্টেন্সে কি বলছে দেখেন। এরপরের সেন্টেন্সে বলতেছে যে কোনো সেবাদানকারী প্রতিষ্ঠানে যদি অবসান ঘটে, এই যে অবসান ঘটা মানে কি, মানে ওই বিজনেসটা ডিসলভড হয়ে গেছে বা লিকুইডেটেড হয়ে গেছে, ঠিক আছে, তাহলে
না, অ্যাবলিশ বলা যায় না, লিকুইডেশন বলতে হয় বা ডিজলভিং বলা হয়। অ্যাবলিশড ওয়ার্ডটা এখানে ইউজ করা হয় না, ঠিক আছে? এটা আমাদের কমার্শিয়াল একটা স্পেসিফিক টার্মই আছে, ডিসসলিউশন করা বা লিকুইডেশন করা এরকম বোঝায়, ঠিক আছে? যদি মানে প্রতিষ্ঠানটা লিকুইডেটেড হয়ে যায়, তাহলে তার দায় দেনা পরিশোধের ক্ষেত্রে আইনে গ্রাহকদের অগ্রাধিকার দেওয়ার বিধান আছে। এটা মানে কীরকম? এটা মানে হচ্ছে এটা কোম্পানি যখন লিকুইডেটেড হয়ে যায়, তখন প্রশ্ন আসে যে তার কোন দায়টা আগে মেটানো হবে, পাওনাদারদের টাকা নাকি যারা কোম্পানি বিজনেসের মূলধন দিচ্ছে তাদের টাকা। ওইটা এখানে বলছে, আর কিছুই না। হ্যাঁ, তো এটা অনুপাতটা কি হবে? হুম, এটা অনুবাদ করতে গেলে আমি একটা জিনিস বলি, অনেকেই, ঠিক আছে, এখানে এসে ইফ ভার্সেস হচ্ছে ইন কেস নিয়ে সমস্যায় পড়ে যান, আমি দেখছি। দেখেন, এগুলো কিন্তু কন্ডিশন, যে যদি এটা হয় তাহলে এটা হবে, ঠিক আছে? সেই ধরনের ইফ ইউজ করবেন, ইন কেসটা ইউজ করবেন না, কারণ আপনাদেরকে আমি ইফ এবং ইন কেসের পার্থক্যটা বুঝিয়েছিলাম, মনে আছে? হ্যালো, মনে আছে? জি দাদা। যে আমি যদি বলি যে দাদা একটু বলবেন, এটা আমার খেয়াল নাই বিষয়টা। হ্যাঁ, যদি বলি ওই যে ইফ ইট রেইনস, যদি বৃষ্টি হয়, দেন গিভ মি অ্যান আমব্রেলা, আমাকে ছাতা দাও একটা। এর মানে হলো প্রথমে দেখো বৃষ্টি হচ্ছে কিনা, যদি বৃষ্টি হয় তাহলে আমব্রেলা দাও, বৃষ্টি না হলে আমাকে দেওয়ার দরকার নাই। আর এক্ষেত্রে প্রথমে বৃষ্টি হবে কিনা দেখতে হবে, তারপরে হলো ছাতা দেওয়ার বিষয়টা আসবে। আর যদি ইন কেস দিয়ে বলেন যে গিভ মি অ্যান আমব্রেলা ইন কেস ইট রেইনস, ঠিক আছে, এর মানে হলো আগেই ছাতা দিয়ে দাও। কিংবা আপনি যদি এভাবে বলেন যে ইন কেস ইট রেইনস কমা দিয়ে গিভ মি অ্যান আমব্রেলা, এর মানে হচ্ছে আগে ছাতাটা দিয়ে দাও, যদি বাই চান্স পরে বৃষ্টি হয়। তার মানে ইফ দিয়ে বললে কন্ডিশন, আগে দেখো বৃষ্টি হচ্ছে কি না, হলে ছাতাটা দাও। আর ইন কেস দিয়ে বললে মিন করছে কি, প্রথমে দেখতে হবে, সরি, প্রথমে ছাতাটা দিয়ে দিতে হবে, বৃষ্টি পরে হোক কিংবা না হোক। বুঝতে পারলাম ব্যাপারটা আমরা? হ্যালো, জি দাদা, বুঝতে পারছি। হ্যাঁ দাদা। আচ্ছা, ওকে। তাহলে এখন বলছে যে কোনো সেবাদানকারী প্রতিষ্ঠানে যদি অবসান ঘটে, তার দায় দেনা পরিশোধের আহ, আম, ক্ষেত্রে আইনে গ্রাহকদের অগ্রাধিকার দেওয়ার বিষয়টাকে হচ্ছে আপনার অগ্রাধিকার এই দেওয়ার বিধান রাখা হয়েছে। তাহলে এটা অনুবাদটা কীভাবে করতে পারি? যদি এটা ঘটে ওইটা রাখা হয়েছে, ঠিক আছে? তাহলে যদি এটা ঘটে তাহলে ইংলিশটা কী হতে পারে? আমরা কি লিখবো? আমরা লিখবো যে, একটু দাঁড়ান, আমরা লিখবো ইফ এনি সার্ভিস প্রোভাইডার ইজ লিকুইডেটেড, যদি কোনো সার্ভিস লিকুইডেটেড, যদি কোনো সার্ভিস প্রোভাইডারের অবসায়ন ঘটে, ইফ এনি সার্ভিস প্রোভাইডার ইজ লিকুইডেটেড, যদি তিনি কী হয়ে যান, লিকুইডেটেড হয়ে যান, তাহলে কি হবে? তাহলে হচ্ছে আইনে কি করা হয়েছে, গ্রাহকদের অগ্রাধিকার দেওয়া হয়েছে, ঠিক আছে? মানে দায় দেনা পরিশোধের ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে কী হবে? আমরা বলবো দিস অ্যাক্ট হ্যাজ গিভেন preferential প্রভিশন মানে কি বলেন তো বুদ্ধি করে? প্রভিশন মানে কি? অগ্রাধিকার। প্রভিশন মানে বিধিবিধান। হলো কোনো সুযোগ সুবিধা বা ফ্যাসিলিটি, ঠিক আছে, এরকম বোঝায় আর কি, বা কোনো কিছু দেওয়া বোঝায়, ঠিক আছে? ওকে, তো ইফ এনি সার্ভিস প্রোভাইডার ইজ লিকুইডেটেড, যদি এটা হয়, দিস অ্যাক্ট হ্যাজ গিভেন প্রেফারেন্সিয়াল প্রভিশন, কাদেরকে দিয়েছে বলেন তো দেখি? আইন গ্রাহকদের। হ্যাঁ, প্রেফারেন্সিয়াল প্রভিশন অফ
ক্রেডিট The customers, okay, settlement. borrowers. If any service provider is liquidated, ঠিক আছে, ইজ লিকুইডেটেড ওয়ার্ডটা আমার কাছে ভাল লাগতেছে না, আমি এটাকে এভাবে লিখবো, ইফ এনি সার্ভিস প্রোভাইডার ফেসেস লিকুইডেশন, যদি কোনো সার্ভিস প্রোভাইডার লিকুইডেশন ফেস করে, ঠিক আছে, দিস অ্যাক্ট হ্যাজ গিভেন প্রিফারেন্সিয়াল প্রভিশন অফ ক্রেডিট সেটেলমেন্ট। কাদের জন্য দিচ্ছেন ভাই? Clients. ফর গ্রাহকদের, তাই না? তাহলে কি লিখবো? ফর ইটস ক্লায়েন্টস। শেষ হয়ে গেল, ঠিক আছে। জি। আচ্ছা, আচ্ছা গেল। এবারে দেখেন, এখন এই জায়গাতে এসে না ইফ কন্ডিশনটা আসলে ভাল লাগতেছে না, মানে কেমন জানি মিলতেছে না মনে হচ্ছে আমার কাছে, ঠিক আছে। মানে যদি এটা হয় তাহলে এটা দিয়েছে, এটা হয় নাকি, যদি এটা হয় তাহলে এটা হবে বা হয়, এরকম মিলান দরকার ছিল। তো এই কারণে ইফটা আমি আমি পছন্দ করতেছি, ঠিক আছে, পছন্দ হচ্ছে না আমার। ওকে, তো ইফের পরিবর্তে আমরা আসলে আর কি আনতে পারি একটু বলেন তো। দাদা প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডেড দ্যাট তো ইফের ডিরেক্ট মিনিং, ঠিক আছে। স্যার ওয়েদার দেওয়া যায়? না, ওয়েদার মানে হতে পারে না হতে পারে এরকম বোঝাচ্ছে, অন্য কিছু বলতে হবে, বলেন দেখি। এখানে কি দাদা, কারণ হতে বিকজ ইউজ করা যাবে? বিকজ এটা দাদা ইন কেসে তো মনে হয় আনা যায়। ইন কেস হতে পারে, ঠিক আছে, বাট অন্য কিছু ইন কেস দিলে তো মিনিংটা চেঞ্জ হয়ে যাবে, সমস্যা হবে, যেটা বুঝালাম একটু আগে আপনাকে, ঠিক আছে। বলেন। বিকজ বিকজ দিলে তো হবে না, এটার কারণ এটা হবে না, এটা হইলে ওদেরকে দেওয়া হয়েছে, এটার সাথে সম্পর্ক নেই, বিকজ দিলে মিলবে না, তো বিকজ দিলে মিনিং ডিস্টর্টেড হয়ে যাবে, তাই না? বলেন কোনটা দিবেন। কার আপনি বলে দেন। দাদা ইফটাই ঠিক আছে, ওইদিকে যদি আমরা ভাগটা চেঞ্জ করে দিই। কি দিবেন? when দিতে পারি দাদা when দেখেন এখানে আপনি একটা সুন্দর ওয়ার্ড ইউজ করতে পারেন, সেটা হচ্ছে ওয়ান্স। এখানে কি হবে? ওয়ান্স। ওয়ান্স এনি সার্ভিস প্রোভাইডার ফেসেস লিকুইডেশন, দিস অ্যাক্ট হ্যাজ গিভেন প্রেফারেন্সিয়াল প্রভিশন অফ ক্রেডিট সেটেলমেন্ট ফর দিস ক্লায়েন্টস, ঠিক আছে। এই ওয়ান্স ওয়ার্ডটা আপনারা অনেকেই ইউজ করেন না, ঠিক আছে, মনে থাকবে। জি দাদা। এই ওয়ান্স দাদা ওয়ার্ডটা when দেওয়া দাদা এখানে হ্যাজের জায়গা যদি শ্যাল দেওয়া হয় তাহলে কি হবে? আপনি দিতে পারেন This act shall given. ঠিক আছে, হ্যাঁ দিতে পারেন, কোনো সমস্যা নাই। দেখেন অনুবাদটা যে হুবহু এইভাবে করতে হবে তা না। আমি যদি এই অনুবাদটাকে এখন এরকম করে করি, দেখেন আমি যদি লিখি, একটু দাঁড়ান, আমি যদি লিখি যে ধরেন আরেকটা অনুবাদ, মানে এই সেন্টেন্সটাকে আর আগে বলবো। দাদা দিস অ্যাক্টের সাথে কি শ্যাল হয়? কোনো সমস্যা নাই, আপনারা যেটা শিখছেন যে উইল হবে, উইলটা হবে না, আইনের শেল ইউজ করা হবে এখানে, ঠিক আছে, বাধ্যবাধকতা। ওকে, এই দেখেন আমি কি লিখবো, দেখেন আমি আচ্ছা লিখবো আচ্ছা অ্যাকর্ডিং টু দিস অ্যাক্ট, ঠিক আছে, ক্লায়েন্টস শেল, আমি একটু আইনের ভাষায় লিখতেছি, ঠিক আছে, ক্লায়েন্ট শেল রিসিভ, আর ইসিই, ক্লায়েন্ট শেল রিসিভ preferential provision, sorry, according to this act client shall received, ঠিক আছে, facilities, ঠিক আছে, provided by preferential
provision, ঠিক আছে? According to this act, the client shall receive facilities provided by preferential provision, ঠিক আছে? If any service provider, একটু দাঁড়ান, বানানটা ঠিক সার্ভিস সার্ভিস প্রোভাইডার, ঠিক আছে, faces liquidation, দেখেন এটা দিলাম, এটা কত সুন্দর লাগে দেখছেন? ওকে, এবার কিন্তু সেন্টেন্সটা মিলতেছে এবং এটার ভাষার মধ্যে কিন্তু একটা আইনাইন ভাব আছে, তাই না? আছে না? জি দাদা, সেকেন্ডটাই বেশি সুন্দর লাগতেছে। সেকেন্ডটা সুন্দর লাগতেছে বেশি। তো অনুবাদটা হলো পুরোপুরি আপনার উপরে, আপনি কেমন অনুবাদ করবেন এটা একান্তই আপনি জানেন। কোনো কারেক্ট এবং রাইট বা রং বলে কিচ্ছু হয় না, ঠিক আছে? সব রাইট, এখানে কোনো ভুল নাই। দেখেন আমি কিন্তু পড়াচ্ছিলাম ওইটা, এখন দিয়ে করে দিলাম কি এইটা। তো ব্যাপারটা হচ্ছে যে আগে হলো ওয়ার্ডের চয়েস, তারপরে হলো স্ট্রাকচার। যেমন দেখেন এটা বুঝতে পারছেন তো সবাই নাকি? হ্যাঁ দাদা। ওকে, আর দুইটা বাক্য অনুবাদ করলে এটা শেষ এর মতো। এরপর দেখেন কি বলছে, আইনের মাধ্যমে, ঠিক আছে, দেশে কর্মরত সকল পরিশোধ ব্যবস্থা পরিচালনাকারী নিকাশ ও নিষ্পত্তি কার্যক্রম পরিচালনার অনুমতি প্রদান তদারকি করবে কেন্দ্রীয় ব্যাংক, ঠিক আছে? তাহলে এটার অনুবাদটা কি হবে বলেন? By implementing this law, দ্য সেন্ট্রাল ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক কি করবে? এই দেখেন, এই যে কমা দিয়ে লিখবো ফলোয়িং দ্য অ্যাক্ট, ওই যে যেন ফলো বলছিলেন, ঠিক আছে? দ্য সেন্ট্রাল ব্যাংক, ঠিক আছে, ফলোয়িং দ্য অ্যাক্ট কি করবে? আপনার ড্যাশ 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 করবে, ঠিক আছে? তাহলে কি করবে আপনার কি বলে আচ্ছা, এই অনুবাদটা এই সেম একটা বাক্য আমি একটা অনুবাদ করছিলাম, তাই না উপরে? বুঝতে পারছি। আচ্ছা, তো দ্য সেন্ট্রাল ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক আইনের মাধ্যমে ফলোইং দ্য অ্যাক্ট অনুসরণ করে, ঠিক আছে, দেশে কর্মরত সকল পরিশোধ ব্যবস্থা পরিচালনাকারী নিকাশ ও নিষ্পত্তিক্রম কার্যক্রম পরিচালনার অনুমতি প্রদান, তদারকি ও নিয়ন্ত্রণ করবে, ঠিক আছে? তাহলে কি করবে? দ্য সেন্ট্রাল ব্যাংক ফলোইং দ্য অ্যাক্ট, না বলে ফলোইং ওয়ার্ডটা তো অনেক বড়, আপনি বলতে পারেন বাই দ্য অ্যাক্ট দেওয়া যায়। হ্যাঁ, আমি ওইটাই লিখতে নিয়েছিলাম, বাই দ্য অ্যাক্ট হলে সুন্দর লাগে আর কি দেখতে, গুড, ধরে ফেলতে পারছেন। বাই দ্য অ্যাক্ট, ঠিক আছে? তারপর কি লিখবো? শেল বানান ভুল লিখছে, শেল করবে, কি করবে ভাই? শেল প্রতি প্রদান, তদারকি, নিয়ন্ত্রণ। আপনি বলতে পারেন যে পারমিট করবে, ঠিক আছে? পারমিট করবে, তারপর কি করবে? সুপারভাইজ করবে, ঠিক আছে? এবং কি করবে? নিয়ন্ত্রণ করবে, তাই না? তো নিয়ন্ত্রণ ওয়ার্ডটা বারবার আমরা শুধু কন্ট্রোলিং ওয়ার্ডটাকে আসলে আর ইউজ করতে চাচ্ছি না। এই কন্ট্রোলের আমরা অন্য কোনো মনিটর ওয়ার্ডটা আমরা দাদা, regulate। ঠিক আছে? আমরা লিখবো যে রুল ওয়ার্ডটা ছোট্ট একটা ওয়ার্ড, বাট ইটসেলফ ইজ কারেক্ট, ঠিক আছে, তাই না? বা আপনি বলতে পারেন উইল বি ইন চার্জ অফ, এটাও বলতে পারেন, কোনো সমস্যা নেই। কত ওয়ার্ডই তো বলা যায় ভাই, তাই না? ঠিক আছে, তাহলে কি হবে? বাট দ্য সেন্ট্রাল ব্যাংক বাই দ্য অ্যাক্ট শ্যাল পারমিট, সুপারভাইজ অ্যান্ড রুল, এবং রুল করবে। কি রুল করবে ভাই? রুল করবে হচ্ছে আপনার অল পেমেন্ট সিস্টেমস, সকল পেমেন্ট সিস্টেমকে রুল করবে, ঠিক আছে? আচ্ছা, উইল অ্যান্ড রুল অল পেমেন্ট
সিস্টেমস, ঠিক আছে? এই কোন পেমেন্ট সিস্টেম? বাংলাদেশে কর্মরত, ঠিক আছে? ওকে, তাহলে কি লিখবো? যে হুইচ কন্ডাক্ট অ্যাক্টিভিটিস ইন দিস টেরিটরি, রিডাকশন করলে কি হবে? কন্ডাক্টিং অ্যাক্টিভিটিস ইন দিস টেরিটরি, এই টেরিটরিতে আপনার অ্যাক্টিভিটিস করতেছে এরকমগুলাকে, ঠিক আছে? তারপর কি করতেছে? এই যে নিকাশ ও নিষ্পত্তিকরণ, তো Clearing house. হ্যাঁ বলতেছি, দাঁড়ান একটু মিলিয়ে দেই, এখানে ঝামেলা আছে। দ্য সেন্ট্রাল ব্যাংক বাই দিস অ্যাকশন পারমিট সুপারভাইজিং অল পেমেন্ট সিস্টেমস, সকল পরিষেবা কি করবে, তারপর কি করবে, তারপর হচ্ছে একটু তার মিলিয়ে দিই এটা, হ্যাঁ। The central bank by the act shall permit, supervise and rule all payment systems, ঠিক আছে? তারপর হচ্ছে কমা দিয়ে লিখবো ক্লিয়ারিং অ্যান্ড সেটেলমেন্ট। তাহলে কি হলো? দ্য সেন্ট্রাল ব্যাংক বাই দ্য অ্যাক্ট শেল পারমিট, সুপারভাইজ অ্যান্ড রুল all payment systems conducting activities in this territory, কমা দিয়ে লিখবো ক্লিয়ারিং অ্যান্ড সেটেলমেন্ট, ঠিক আছে? সেটেলমেন্টে গিয়ে এখানে সুন্দর করে অ্যাক্টিভিটিস লিখছেন, তো সেটেলমেন্ট অপারেশনস লিখেন, ঠিক আছে? সুন্দর লিখবেন। বুঝতে পারলাম তাহলে এটা আমরা অনুবাদটা, যে কেন্দ্রীয় ব্যাংক। দাদা, হ্যাঁ বলেন। এইখানে কি কোনো প্যারালিজমের বিষয়টা আসছে, যে টেরিটরি ক্লিয়ারিং? টেরিটরির পরে তো না, ব্যাপারটা হচ্ছে যে কন্ডাক্টিং, ঠিক আছে? কন্ডাক্ট করতেছে, হুইচ কন্ডাক্ট অ্যাক্টিভিটিস ইন দ্য টেরিটরি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ রিডাকশন করে এনেছে। এখন আপনি এটাকে এইভাবে ভাববেন যে আপনার এই বাক্যের মধ্যে আপনি ধরে নেন যে এই জিনিসটা নাই, এই যে এই জিনিসটা আমরা ধরে নিচ্ছি যে নাই, ওকে? এই যে দ্য সেন্ট্রাল, এই হলুদ অংশটা বাদ দিয়ে পড়বেন। দ্য সেন্ট্রাল ব্যাংক বাই দ্য অ্যাক্ট শেল পারমিট, সুপারভাইজ অ্যান্ড রুল অল পেমেন্ট সিস্টেমস, তারপর ক্লিয়ারিংগুলাকেও, তারপর হচ্ছে সেটেলমেন্ট অপারেশনগুলোকে, সবগুলাকেই সে কী করবে? সুপারভাইজ করবে, পারমিট করবে এবং রুল করবে। এখন পেমেন্ট সিস্টেমের জন্য একটা অ্যাডজেক্টিভ ক্লজ কী ছিল? কন্ডাক্টিং অ্যাক্টিভিটিস ইন দিস টেরিটরি। বুঝতে পারছেন ব্যাপারটা? মানে এই কন্ডাক্টিং অ্যাক্টিভিটিস ইন দিস টেরিটরি এটা বাদ দিয়ে দেন, মনে করেন যেটা আপনার কাছে নাই। তাহলে সেন্ট্রাল ব্যাংক কী করবে? পারমিট করবে, সুপারভাইজ করবে এবং রুল করবে। কাকে কাকে? অল পেমেন্ট সিস্টেমকে, ক্লিয়ারিংকে অ্যান্ড সেটেলমেন্ট অপারেশনসকে। বুঝতে পারছেন ব্যাপারটা? দাদা, কন্ডাক্টিং এর আগে কি কোনো কমা দিতে হবে? কমা ও সরি, কমা দেই নাই না, সরি সরি, এই যে ঠিক আছে, ওকে? বুঝতে জি পেরেছেন? দাদা, এখন ঠিক আছে। হ্যাঁ, তার মানে জি এখানে সে দাদা। পারমিট করতেছে, সুপারভাইজ করতেছে এবং রুল করতেছে। কাকে? অল পেমেন্ট সিস্টেমসকে, ক্লিয়ারিংগুলোকে, তারপর হচ্ছে সেটেলমেন্ট অপারেশনসগুলোকে, ঠিক আছে? তো আপনি চাইলে ক্লিয়ারিংয়ের পর একটা ওয়ার্ড আনতে পারেন, ক্লিয়ারিং ট্রানজ্যাকশনস, ঠিক আছে? সুন্দর লাগবে দেখতে, ওকে? অপারেশন, সেটেলমেন্ট অপারেশনস, ঠিক আছে? ওকে, বুঝতে পেরেছেন? জি দাদা। এরপর সর্বশেষ বাক্য, তবে বাংলাদেশে কার্যরত স্টক এক্সচেঞ্জগুলো এর বাইরে থাকবে। অনুবাদ বলেন কি হবে? তবে তবে কি ইংলিশ কি বলেন? বার্থ দেওয়া যায়? বার্থ তো দেওয়া যায়, কিন্তু বার্থ তো সবাই দেবে, আপনি দিবেন হাউ এভার। এতদিন পরে যদি ওয়ার্ডগুলো না আনতে পারি তাহলে কি পড়লাম বলেন? হাউ এভার, বাংলাদেশে কার্যরত সকল স্টক এক্সচেঞ্জের কার্যক্রম আপনার হচ্ছে এই আইনের বাইরে থাকবে, ঠিক আছে? ওকে, তাহলে হাউ এভার কি হবে? হুম, The stock exchanges in Bangladesh. the activities, sorry, activities of stock
এক্সচেঞ্জেস, ঠিক আছে, ওকে, এই কাদের অ্যাক্টিভিটিস, স্টক এক্সচেঞ্জের, কোন স্টক এক্সচেঞ্জের বাংলাদেশে কার্যরত, ঠিক আছে। ওয়ার্কিং ইন বাংলাদেশ। ওয়ার্কিং বলার দরকার নাই, আপনি বলতে পারেন যে এস্টাবলিশড ইন বাংলাদেশ, কারণ তারা তো কাজ করছে বাইরে থেকে, বাংলাদেশ প্রতিষ্ঠা করেছে, তাই না, ঠিক আছে, এস্টাবলিশড ইন বাংলাদেশ। তো হাউএভার দ্য অ্যাক্টিভিটিস স্টক এক্সচেঞ্জ এস্টাবলিশড ইন বাংলাদেশ, ঠিক আছে, এদের অ্যাক্টিভিটিসগুলো কী হবে, এই আইনের বাইরে থাকবে। তাহলে কী হবে, ইংলিশটা কী হবে বলেন তো দেখি। will be free of its jurisdiction. বলতে পারেন উইল বি ফ্রি অফ না, ফ্রি ফ্রম, ঠিক আছে, Free from its jurisdiction. হ্যাঁ, ফ্রি দাদা এখানে যদি আনবাউন্ডেড দিই, আর লিখতে পারেন কোনো সমস্যা নাই, আপনি যেটা মন চাইবে সেটাই লিখতে পারেন, ঠিক আছে, কিন্তু যেটাই করেন না কেন সেটা হচ্ছে গিয়ে কি করতে হবে, বুদ্ধি করে করতে হবে, যেন কোনোভাবেই কি না হয়, আপনি উল্টাপাল্টা না হয়ে যান, ঠিক আছে, ওকে, বুঝতে পেরেছেন কি বললাম? হুম দাদা, হুম বলেন। দাদা এই যে এস্টাবলিশড ইন বাংলাদেশ, এটা কি দুটো কমার ভিতরে দেব নাকি এম ড্যাশের ভিতরে দেব? দিলে কোনটা ভালো হবে? দিতে পারেন এমডেস দিয়ে, কোনো সমস্যা নেই, খারাপ তো লাগতেছে না, তাই না? আর কি হতে পারে বলেন। হ্যালো, দাদা উইল বি আউটলাইড হয়, হ্যাঁ, উইল বি আউটলাইড, ওইউটি এল এ ডব্লিউ ই ডি। আউটলাইট ওয়ার্ডটা ইউজ করতে পারেন, সমস্যা এটাই দিয়ে দিই আমরা। হাউএভার দ্য অ্যাক্টিভিটিস অফ স্টক এক্সচেঞ্জ এস্টাবলিশ ইন বাংলাদেশ উইল বি ফ্রি ফ্রম, না লিখে বলি উইল বি এক্সক্লুডেড, ঠিক আছে, উইল বি এক্সক্লুডেড, ওকে। বা আপনি আরো সুন্দর করতে পারেন, কিরকম করে দেখেন, আমরা লিখবো হাউএভার দিস অ্যাক্ট shall not be applicable to the activities of stock exchanges established in Bangladesh। কেমন হবে দেখেন তো? আমি অ্যাপ্লিকেবল ওয়ার্ডটা আপনাদের কাছ থেকে চাচ্ছিলাম, আর কিছুই না, বুঝতে পারছেন? ঠিক আছে, অনুবাদ খুশি? অ্যাপ্লিকেবল হবে, শুনতেছেন না আমাকে আপনারা? জি দাদা, হ্যাঁ দাদা। জি জি দাদা। আচ্ছা, আর একটা ওয়ার্ড আছে আপনার, এক্সক্লুডেড হতে পারে, আর একটা আছে ভ্যালিডিটির ব্যাপারটা আনতে পারেন, অনেকগুলো ওয়ার্ড এখানে আছে আনার মতো, ঠিক আছে। তাহলে আমরা মোটামুটি আজকে এটা অনুবাদ করে ফেলেছি। অবশ্য আজকে এটা খুব ছোট্ট একটা অনুবাদ ছিল। আজকে মনে হয় আপনাদের 3 নম্বর ক্লাস ছিল অনুবাদের, তাই না? হ্যালো, হ্যাঁ দাদা। ওকে। তো আমি যেটা করব সেটা হচ্ছে, এখন এটা আমি ক্লাস রেকর্ডটা দিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে আপনাদের কাজ হবে হলো বসে বসে এটাকে দেখা এবং মুখস্থ করা, ঠিক আছে। এখন একটা জিনিস বলি, যেহেতু সময় আছে তাই বলতেছি, এখানে অনেক কিছু আছে যা আপনি করতে পারেন, ঠিক আছে, ওকে। এখানে অনেক কিছু আছে করার মতো, যেমন আপনি দাদা আমি শেষে চাচ্ছিলাম, হুম বলেন। দাদা এস্টাবলিশড ইন বাংলাদেশ, ওটাকে একটা এম ড্যাশ দিয়ে আলাদা করতে। দিতে পারেন, কোনো সমস্যা নাই, রাইট, কোনো ভুল নাই, ঠিক আছে, ওকে। তো এই যখন ছোট ছোট অনুবাদগুলো দেওয়া হয় না, তখন ওয়ার্ড চয়েসটা অনেক বড় একটা রোল প্লে করে, তখন সুন্দর ওয়ার্ড চয়েস করবেন, দেখবেন যে কাজে লাগে অনেক, ঠিক আছে। এখন একটা জিনিস বলি, আজকে আপনাদের মোট 3টা অনুবাদের ক্লাস হয়ে গেল, হ্যাঁ, আরও 3টা অনুবাদের ক্লাস আছে। হ্যাঁ, যদিও এটা ব্যাংক রিটেনের ক্লাস এর জন্য, এখন নেক্সট 3টা ক্লাসের মধ্যে আমি 2018 সালের এডি পরীক্ষায় যেই অনুবাদটা এসেছিল ওটা ছিল কমপ্লিটলি ইকোনমিক্স রিলেটেড, ওই অনুবাদটা করাবো একটা, ঠিক আছে। আর 2টা হচ্ছে বিসিএস থেকে বড় বড় অনুবাদ নেব, চলবে তো নাকি?
হ্যাঁ দাদা। ওকে, জি দাদা। কম পড়ালাম। ভাই একটা প্রশ্ন ছিল। শিওর, বলেন, শুনছি। আম, ভাইয়া মানে যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি মানে আপনার ভোকাবুলারির মানে ভোকাবুলারি তো অনেক এনরিচড, তো এটা আপনি কিভাবে ডেভেলপ করছেন? মেইনলি কি হচ্ছে নিউজ পেপার পড়েই মেইনলি করছেন নাকি অন্য কোনো বই টই ফলো করছেন? নিউজ পেপারের উপরে তো কিছু নাই আপু, ঠিক আছে, এগুলো নির্মম বাস্তবতা। নিউজ পেপারের উপরে কি আছে? কিছুই নাই পড়ার নিউজ পেপারের উপরে। নিউজ পেপার যখন পড়বেন তখন আপনার ভোক্যাবের এত ভাস্ট রিসোর্স আসবে যে আপনি নিজেই চাষটি খেয়ে যাবেন যে বাপ রে বাপ, এত কিছু আছে এটার মধ্যে। ওকে, যেমন ধরুন আমি যদি বলি ডলার যে আপনার ই মার্কেটে সেল হয়, মানে যেই মার্কেটে আমাদের কোনো নিয়ন্ত্রণ নাই, বলেন তো এটা কি মার্কেট? কার্ড মার্কেট। এই যে কার্ভ মার্কেট, ঠিক আছে, এই টার্মটা অনেকে জানেন, আপনি জানেন এই কার্ভ মার্কেট জিনিসটা জানতে হবে, ঠিক আছে। পত্রিকা পড়লেই ওয়ার্ড বাড়বে, এছাড়া কোনো উপায় নেই। পত্রিকা পড়া বা এই হ্যাবিট না থাকলে ওয়ার্ড মুখস্থ করে ইউ উইল ফাইন্ড নো পারসনস হু হ্যাজ বিন সাকসেসফুল ইন অ্যাপ্লাইং দ্য ওয়ার্ডস। ওয়ার্ড অ্যাপ্লাই করতে চাইলে আপনাকে প্রচুর পরিমাণে পড়তে হবে পেপারটা, ঠিক আছে। এবং পেপার পড়ার সময় খেয়াল করতে হবে যে ব্যাংকের প্রশ্নে হোয়াট আর দ্য টাইপস অফ কোশ্চেন যেগুলো ইউজুয়ালি আসতেছে, ওই ধরনের আর্টিকেলগুলোকেই গুরুত্ব দিয়ে পড়তে হবে। যেমন আমার এখন মনে আছে রূপালী ব্যাংকের 283 পোস্ট সিনিয়র অফিসার, ওইখানে পেপার থেকে আপনার হচ্ছে একটা অনুবাদ তুলে দিছিল, ওই যে ড্রিম লাইনার হংস বিমান না হংসতরী না কি বিমান আসছে, বিমানের গল্প, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ দাদা, আকাশযান, হ্যাঁ, ওটাতে আমি টিকে ছিলাম। উড়োজাহাজ। হ্যাঁ, তো এই যে তুলে দিচ্ছে, ইনফ্যাক্ট এবারে বিসিএস যে প্রশ্নটা আসছে সেটাও কিন্তু কোন একজন ভদ্র মহিলার একটা আর্টিকেল থেকে কপি করে দিছে। দ্যাট মিনস এই যে বিষয়টা, এটা অল দ্য থিংস ইফ উই সাম আপ, আমরা কি পাই যে তারা ইন্ডিকেট করতেছে ভাই পেপার পড়েন, যাই কিছু করেন পড়েন। আপনি যদি বলেন শুনুন ভাই আমার গ্রামার পড়তে ভাল লাগে না, পড়িস না, আমার ওয়ার্ড পড়তে ভাল লাগে না, পড়িস না, আমার লিখতে ভাল লাগে না, লেখিস না, হোয়াট ইউ হ্যাভ টু ডু, জাস্ট রিড 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 অ্যান্ড রিড, আর কিচ্ছু না। আপনি পড়ে যান, পড়তে পড়তে দেখবেন যে আপনার অটোমেটিক্যালি এই সেন্স গ্রো করছে, এই ওয়ার্ড গ্রো করবে, ঠিক আছে। ওকে, যেমন এই দাদা, হ্যাঁ বলেন। অনেক সময় আপনার ওই একটা ওয়ার্ডের নির্দিষ্ট বিজনেস রিলেটেড অর্থ খুঁজতে গেলে আপনার ওই গুগল ট্রান্সলেট বলে অথবা আপনার ফোনে যে ডিকশনারিটা আছে সেখানে ওরা আক্ষরিক অর্থটা দিয়ে দেয়, কিন্তু আমি চাচ্ছি বিজনেস রিলেটেড অর্থটা, ওটা অনেক সময় পাই না। এইটা তো এক্ষেত্রে কি করব? এটার আসলে কোনো সলিড কোনো সলিউশন নাই, ঠিক আছে, এবং খালি দিন আপনি এখন বলেছেন তো খুবই শুনুন। কঠিন। যেটা করতে হয় পড়তে 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 আর কি আপনার বের করতে হয় যে আপনার এটার উত্তরটা এরকম হলে ভালো হইতো, ঠিক আছে। যেমন একটা মজার বিষয় বলি, যেমন ধরেন কারণে, কারণে বলতে আমরা সবাই জানি বিকজ অফ বা ওয়িং টু। ট্রাস্ট মি, এই থ্যাঙ্কস টু মানে যে কারণে, এটা আমি শিখছি আপনার পেপার পড়ে পড়ে, ঠিক আছে। তারপর যেমন ধরেন আমিও ভাবতাম যে এই থ্যাঙ্কস টুটা কই থেকে আইলো, তাই না? এটা কিন্তু এইখান থেকে আসে, আর কোনো জায়গা থেকে আসে না, ঠিক আছে। ওকে, জি ভাই, আমিও কয়েকদিন আর আগে একটা কথা বলতে পারবো? জানলাম যে এন্ড অন মানে হচ্ছে কন্টিনিউয়াসলি, হ্যাঁ, মানে এই জিনিসটা এই যে খুব ইন্টারেস্টিং। এটা আমাদের কন্টিনিউয়াস, আমরা অনেকে যাই না, খেয়াল করে দেখেন এটা। হ্যাঁ, কি যেন কথা আছে বলছিলেন ভাইয়া, বলছিলেন, বলেন। স্যার স্যার ফোকাস নিয়ে কি আর কোনো ক্লাস বাকি আছে? ফোকাসে মোট 5টা না 6টা ক্লাস নিয়ে দিয়ে দিছি তো অলরেডি ভাই, আমরা সব দিয়ে দিছি ক্লাস। স্যার একটা মতামত ছিল আর কি স্যার, ফোকাসের উপর যদি আরো একটা ক্লাস দিতেন আর কি, কিসের উপরে আর একটু যদি ফোকাস, স্যার ফোকাস রাইটিং এর উপর স্যার, মানে ফ্রি হ্যান্ড রাইটিং। রাইটিংয়ের উপরে আমি যেটা করতে পারি আপনার জন্য সেটা হচ্ছে গত ব্যাচের কয়েকটা ক্লাস দিয়ে দিতে পারি, ঠিক আছে, কারণ আমাকে তো সিলেবাস শেষ করতে হবে এখানে আবার, তাই না? ঠিক আছে স্যার প্যাসেজের বদলে যদি ফোকাসটা করানো যেত, প্যাসেজ না, সিলেবাস যেটা আছে ওইটা আমরা করাবো। না দাদা, প্যাসেজটাও দরকার আছে, প্যাসেজ বিষয় সেগুলোরও দরকার আছে। হ্যাঁ, আমি আপনাদেরকে আরো কয়েকটা এক্সট্রা ক্লাস দিয়ে দেবো, একটু মনে করে দিই নেক্সট ক্লাসে। ওকে দাদা, একটা কোশ্চেন করব, বলেন। যে যে আচ্ছা, আপনি একটা পোস্টে দিয়েছিলেন যে আপনি প্রথমে জনতাতে জয়েন করছিলেন, তারপরে রূপালীতে, তারপরে বাংলাদেশ ব্যাংকে আর কি। তো এই ক্ষেত্রে আপনার একটা ইগো কাজ করছিল আমার মনে হয় যে আমি ওটা করবই করব,
তো এটা আসলে মানে কিরকম ইগোটা কাজ করছিল, আমরা চাচ্ছি এই ইগোটা আমাদের ভিতরে গ্রো করার জন্য যাতে আমরা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারি। তো আমাদের যদি কিছু একটু এই বিষয়ে বলতেন যে কিভাবে কি। ব্যাপারটা হচ্ছে গিয়ে কি, আপনি যখন সাকসেসফুল হবেন অনেক মানুষের কাছে অনেক গল্প করবেন, সবাই শুনবে, ঠিক আছে। এখন ব্যাপারটা হচ্ছে আমি যখন জার্নি, আজকে ধরেন আমার আহ, এই জনতা ব্যাংকের সিনিয়র অফিসারে হয়েছে, রূপালী ব্যাংকের সিনিয়র অফিসারে হয়েছে, প্রাইভেট ব্যাংকের এমটি রিটেনে ফার্স্ট হয়েছিলাম একটাতে আমি, তারপর হইতেছে আপনার বাংলাদেশ ব্যাংকের অফিসারে হয়েছে, বাংলাদেশ ব্যাংকের এডিতে হয়েছে। এখন আমি অনেক ভাবসাব ধরে বলতে পারতেছি যে ভাই দেখ আমার এত চাকরি হয়েছে, আমি অনেক বড় চ্যালেঞ্জ নিছি। কিন্তু এটা ধ্রুব সত্যি কথা, আমি যখন চ্যালেঞ্জটা নিছি আমি নিজেও শিওর ছিলাম না হইব কি না। কিন্তু ব্যাপারটা হচ্ছে হোক কিংবা না হোক, ওই জার্নিটা এনজয় করতে হবে। এই যেই জার্নিটা করবেন এই জার্নিটা আপনাকে অনেক বড় একটা লার্নিং দেবে। আমি তখন কি জানতাম আমার আইডিতে হবে আলটিমেটলি। আমি যেমন ব্যাপারটা হচ্ছে কি কপালে লাগিয়ে গেছে তাই ভাববে না, বলতে পারতেছি দেখ আমার চ্যালেঞ্জ নিছি, আমার সবগুলাতেই হয়েছে, ঠিক আছে। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যদি এর মধ্যে কোনো একটা পিছলা খাইতাম তাহলে কি হইতো বলেন দেখি, ঠিক আছে। তো আমি জিততে গেছি, তাই এখন আমি আপনার কাছে খুব মোটিভেশনাল পাচ্ছি। কিন্তু দিন শেষে একটা হচ্ছে কি, কুত্তার মতন খাটতে আপনারই হইব, আপনাকেই সফল হইতে হইব, ঠিক আছে। আপনি এখন ডিপ্রেশন ডিল করবেন, কিন্তু ডিপ্রেশনে যাবেন না কখনো। সবসময় জিনিসটাকে আনন্দ করবেন যে আমি শিখতেছি, ঠিক আছে। দাদা আমার মাঝে মাঝে মনে হয় যে আমি যখন প্রস্তুতি নিচ্ছি তখন মনে হয় কি যে আমি কি সঠিক পথে আছি, নাকি অন্যরা যে পথে যাচ্ছে আমি সম্পূর্ণ ভুল পথে আছি, নাকি আমি এই পথ দিয়ে যাইতে পারবো সে। চাকরির পরীক্ষাতে কোনো সঠিক পথ নাই, কোনো কঠিন পথ নাই, কোনো ভুল পথ নাই। মনে করেন অমুকে 6 ঘন্টা পরে সফল হয়েছে, তাই আপনি অমুকরে মনে করেন বলতেছেন সাকসেসফুল, ঠিক আছে। এখন আপনি যদি মনে করেন তাহলে আমিও 6 ঘন্টা পরে সফল হবো, তা কিন্তু না, ঠিক আছে। দিন শেষে ডিপেন্ড করবে যে আপনার কয় ঘন্টা পড়ার দরকার। আমি ভগবানের আশীর্বাদে বাংলাদেশের টপ 3টা প্লেসে প্রিলি টিকসি, রিটেন টিকসি, আর ভাইবা শুধু একটা মিস করছিলাম, সেটা হচ্ছে বিসিএস এর 38তম ভাইবাটা মিস করছি, ঠিক আছে। এছাড়া কিন্তু আমার কোনো ব্যর্থতা নাই ভগবান দিলে। তো আমি এই প্রত্যেকটা পরীক্ষাতে যারা ক্যান্ডিডেট ছিল দেখেছি, প্রত্যেকটা লোকই তার জায়গা থেকে কি ছিল, কনফিডেন্ট ছিল যে আমার প্রিপারেশনটা আমার মতো করে সলিড, ঠিক আছে। অনেকে অনেক প্রিপারেশন নিচ্ছে, নো ম্যাটার। আমি আমাদের আইবি এর পরীক্ষাতে আমি যখন ভাইবা দিতে গেলাম। আহ, দাদা নমস্কার। নমস্কার, বলেন ভাই। দাদা একটা কোয়েশ্চেন ছিল দাদা। হ্যাঁ বলেন। দাদা মানে পেপার পড়লে ওয়ার্ড কালেক্ট হয় এটা তো মানে বুঝতে পারছি, কিন্তু দাদা মানে পেপার গুলো তো অনেক বড়, মানে প্রতিদিন আসলে একটা পেপার কমপ্লিট করা তো মানে পসিবল হয়ে ওঠে না। এখন দাদা আমরা কি প্রতিদিন মানে প্রতিদিনের পেপার প্রতিদিনই পড়বো, নাকি সপ্তাহে একটা নিব আবার? ব্যাপারটা প্রতিদিনই পড়বেন। আপনি যখন আচ্ছা ওই যে জি হবে দেখবেন কি যে একটা পেপার মনে করেন আজকে পড়বেন না, দেখবেন অনেক ওয়ার্ড নতুন পাবেন। তো যখন ওই একই ওয়ার্ড দেখবেন ওই একই টপিকে প্রতিদিন আসতেছে, আপনার একটা জি আইডিয়া গ্রো হবে। তখন দেখবেন যে বুঝতে পারবেন যে ও আচ্ছা এই ওয়ার্ডের মিনিংটা মানে এইরকম। যেমন ধরেন বর্তমানে রাশিয়া ইউক্রেন যুদ্ধ হচ্ছে সবচেয়ে মোস্ট টক অফ দ্য টাউন। আপনি জি এই রিলেটেড আর্টিকেল প্রত্যেকটা পত্রিকায় প্রত্যেক দিন পাবেন, ঠিক আছে। তো এই জি পড়তে জি পড়তে 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 আপনি দেখবেন যে ওই টপিকে আপনার যে আর্টিকেলে ওয়ার্ড চয়েসটা করা উচিত, ঠিক আছে, ফ্রেজ চয়েসটা করা উচিত, এন্ড দ্য ওয়ে ইউ হ্যাভ টু প্রেজেন্ট ইনফরমেশন সব ধরতে পারবেন দেখবেন। পত্রিকারই হেডিং। ও ও আচ্ছা না দাদা, মানে একটা পেপার নিলে আসলে ওটা মানে মানে আমরা আমাদের তো ইংলিশ একটু দুর্বল, মানে এটা শেষ করে ওঠাটা একটু মানে কষ্টকর ইংলিশে হয়ে ওঠে। আপনি যতদূর আপনি শেষ করতে না পারেন, আপনি টার্গেট নেবেন এই প্রত্যেক দিনের পত্রিকাটা প্রত্যেক দিনই পড়ি। কিন্তু জি দরকার হলে 1 ঘন্টা করে পড়ি, পত্রিকা রাখি পড়ি, ঠিক আছে। এমন জি কোনো সময় আমি কিন্তু শেষ করতে পারতাম পত্রিকা পড়ে তা কিন্তু না, আমি কখনো পড়ি না ততক্ষণ। আমি পড়ি কিন্তু আমি শেষ করতে হবে ওই এইম নিয়ে বসি না। আপনারা হয় কি বেশিরভাগ মানুষ একটা এইম নিয়ে বসেন যে আমি যদি কানাডা যেতে পারি আমি হ্যাপি হব, আমি যদি বাংলাদেশ ব্যাংকে হইতে পারি আমি হ্যাপি হব, আইবিএতে হইতে পারলে হ্যাপি হব, বিসিএস হইতে পারলে হ্যাপি হব। কিন্তু আসলে হ্যাপিনেসটা কিন্তু ওইটা হইতে পারলে হব ওইটা না, ওইটা হওয়ার জন্য যে জার্নিটা, ওই জার্নিটা হলো রিয়েল হ্যাপিনেস। যেমন আমি এখন স্ট্রাগল করতেছি কেন জানেন? আমি আমার আমার যে বর্তমান গার্লফ্রেন্ড, সে হচ্ছে আপনার ঠান্ডা সহ্য করতে পারে না, সে একেবারে বাচ্চা মানুষ। তো তাকে জি বলছি কানাডায় যাবো পড়াশোনা করতে, কয় নাও পারবে না। ইনফ্যাক্ট ওর কিন্তু রিলেটিভস আছে কানাডাতে, বাট ও যাবে না। তো আমি চিন্তা করলাম কি ওর জন্য কোনটা হবে, থাইল্যান্ড।
আমি চিন্তা করতেছি আমি থাইল্যান্ডের এআইটিতে পড়তে যাব। তো এখন আমার বয়স 34, আমি করতে পারি কি না পারি সেটা ম্যাটার না, ম্যাটার হচ্ছে আমি যদি ওই জার্নিটা যে করব 6 মাস বা 1 বছর চেষ্টা করব, ওইটাই হচ্ছে মজা। ঠিক আছে? জি দাদা। ওকে, দেখবেন যে দাদা, রান্না ধন্যবাদ। করে সে না খেয়েই হ্যাপি। ওই রান্নাটা খাইয়া মজা নাই, রান্নাটা করাটাই মজা। এই জার্নিটাকে মজা এনজয় করতে হবে, ঠিক আছে? জি দাদা, ধন্যবাদ। ওকে ভাই, আমি তাহলে বিদায় নিচ্ছি আজকের মতো। দাদা আগামীকালের জন্য কোনো SW দিবেন? হ্যাঁ দিব, অবশ্যই দিব। ওকে, আল্লাহ হাফেজ, নমস্কার, গুড নাইট সবাইকে।